মেয়েরা, আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট। আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা 11-এর কিছু জিনিস একটু রিক্যাপ করে নেব। সেগুলো কি কি? ফার্স্টে আমরা বলবো ফুল কি, তাই তো? ফ্লাওয়ারিং প্লান্ট পড়ছি আমরা এখানে। তো ফ্লাওয়ার বা ফুল কি? ফুল হচ্ছে গাছের একটা সেক্সুয়াল পার্ট, যেখানে আমরা দেখছি দু রকমের সেক্স রয়েছে, একটা মেল পার্ট রয়েছে, একটা ফিমেল পার্ট রয়েছে। আচ্ছা, তো এই ফুলের ডেসক্রিপশানে আমরা আসছি। কয়েকটা টার্মস আমরা আগে একটু আলোচনা করে নিই। আচ্ছা, ফুলের এই ডেসক্রিপশন আছে, আমরা একটা জিনিস আগে বলি। ফ্লাওয়ারের 4টে পার্ট থাকে, তাই তো? কি কি? ক্যালিক্স বা বৃতি, দলমণ্ডল বা করোলা, অ্যান্ড্রোসিয়াম, আর 4 নম্বর হোল হচ্ছে গাইনোয়েশিয়াম। ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এই হচ্ছে ফুলের 4টে মেন স্তবক বা হোল আমরা বলছি। এই 4টে স্তবককে ধরে থাকে যে, সেটা হচ্ছে কি? থ্যালামাস। এই থ্যালামাসের ওপরে ফুলের 4টে স্তবক রয়েছে, এটাকে আমরা বলছি থ্যালামাস বা রিসেপ্ট্যাকল, বা এটাকে আমরা পুষ্পাক্ষ বলছি। ঠিক আছে? আচ্ছা, ফুলের এই যে 4টে আমরা হোল এখানে লিখলাম, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এই 4টে হোলের মধ্যে প্রথম যে দুটো হোল, ক্যালিক্স আর করোলা, এই দুটোকে আমরা বলছি ভেজিটেটিভ হোল বা ভেজিটেটিভ পার্ট অফ আ ফ্লাওয়ার। আর অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, এই যে দুটো পার্ট আমরা দেখছি, এটাকে আমরা বলছি রিপ্রোডাক্টিভ পার্ট অফ ফ্লাওয়ার। এই যে রিপ্রোডাক্টিভ পার্ট অফ ফ্লাওয়ার, দুটো যে পার্ট রয়েছে, অ্যান্ড্রোসিয়াম ইজ দ্য মেল পার্ট অ্যান্ড গাইনোসিয়াম ইজ দ্য ফিমেল পার্ট। তো আমরা এখানে যেহেতু পড়ছি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্লান্টস, ফ্লাওয়ারিং প্লান্টস, তাই আমরা এই দুটো পার্টের ওপরে বেশি হাইলাইট করব, বা এই দুটো পার্টে আমরা ডিটেলসে আসবো। আচ্ছা, এই তার ডিটেলসে ঢোকার আগে কতগুলো টার্মস আমরা বললাম, একটু রিক্যাপ করব। যেমন কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট ফ্লাওয়ার মানে যে ফ্লাওয়ারে 4টে হোলই রয়েছে তাদেরকে আমরা কমপ্লিট ফ্লাওয়ার বলছি। আর যেই ফ্লাওয়ারের মধ্যে 4টে হোল নেই, কোনো একটা হোল থাকে না বা একের বেশি হোল থাকছে না, তাকে আমরা ইনকমপ্লিট ফ্লাওয়ার বলছি। আচ্ছা, অ্যাক্টিনোমরফিক অ্যান্ড জাইগোমরফিক ফ্লাওয়ার। অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার মানে যে ফুলটাকে আমরা অনেকগুলো প্লেনে কাটলে আমরা দুদিকে সমান পাবো, আর যে ফ্লাওয়ারকে আমরা যে কোনো একটা প্লেনে কাটলে দুদিকে সমান পাবো, সেটাকে আমরা বলছি জাইগোমরফিক ফ্লাওয়ার। আচ্ছা, ইউনিসেক্সুয়াল, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার মানে যে ফ্লাওয়ারে যে কোনো একটা সেক্স রয়েছে, যেমন ধরো শুধু মেল পার্ট আছে, মানে শুধু অ্যান্ড্রোসিয়াম রয়েছে, তাহলে সেটাকে আমরা বলছি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আর যদি শুধু দুটোই থাকে, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম দুটোই যদি ফ্লাওয়ারের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা বলছি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আচ্ছা, সিনকার্পাস, অ্যাপোকার্পাস, ওভারি। সিনকার্পাস মানে যখন ওভারির মধ্যে কার্পাসগুলো সবগুলো জয়েন্টেড বা যুক্ত থাকছে, তখন তাকে আমরা বলছি সিনকার্পাস। আর অ্যাপোকার্পাসে যদি সেগুলো ফ্রি থাকে। আচ্ছা, ফ্লাওয়ারে এপিগাইনাস, পেরিগাইনাস আর হাইপোগাইনাস কাকে বলছি? আমরা গাইনোসিয়ামে 3টে পার্ট দেখতে পাই, স্টিগমা, স্টাইল, এটা হচ্ছে ওভারি, এটা স্টিগমা, স্টাইল, এটা ওভারি। এই যে 3টে পার্ট, ওভারির পজিশনের ওপর, এবার এখান থেকে মানে এই যে ফিমেল পার্টটা আমরা এঁকেছি, এখান থেকে করোলা, ক্যালিক্স এগুলো ডেভেলপ করছে। তো এদের পজিশনের ওপর নির্ভর করে 3টে ভাগে ভাগ করেছে ফ্লাওয়ারকে। কি কি? হাইপোগাইনাস মানে হচ্ছে
যেখানে ওভারি সুপিরিয়র মানে হাইপোগাইনাস ফ্লাওয়ার, যেখানে ওভারি, আমি এখানে ওভারিটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করছি, গাইনেশিয়াম এর সিম্বল এটা জি। তো যখন আমরা জি কে লিখছি ওপরে, মানে একটা ড্যাশ দিয়ে আমি বোঝাতে চাইছি ওভারি সুপিরিয়র মানে ওপরে, তার মানে কি এর তলা থেকে সমস্ত ফ্লোরাল পার্টসগুলো ডেভেলপ করছে। এরকম ফ্লাওয়ারকে আমরা বলছি এটা হচ্ছে হাইপোগাইনাস ফ্লাওয়ার। ঠিক আছে, হাইপোগাইনাস কেন? হাইপো মানে আমরা বুঝি এটা নিচে বোঝায়, তাহলে এখানে ওভারি ওপরে, ফ্লাওয়ারের পার্টসগুলো নিচে থেকে ডেভেলপ করছে, তাহলে এটা হাইপোগাইনাস ফ্লাওয়ার হলো 1 নম্বর। 2 নম্বর পেরিগাইনাস, এখানে আমি একে রিপ্রেজেন্ট করলাম ওভারিকে জি দিয়ে, আর সাইড থেকে মানে এটার কটিদেশীয় অঞ্চল থেকে ডেভেলপ করছে ফ্লাওয়ারের পার্টসগুলো। তাই এই যেভাবে যে ডেভেলপ করছে ফ্লাওয়ারের পার্টসটা, এইরকম ধরনের পজিশনকে এরা বলা হচ্ছে পেরিগাইনাস ফ্লাওয়ার। পেরিগাইনাস ফ্লাওয়ার। আর এপিগাইনাস ফ্লাওয়ার, যেখানে ওভারি হচ্ছে ইনফিরিয়ার, মানে ওভারি তলায় ফ্লোরাল পার্টসগুলো ওপর থেকে ডেভেলপ করছে, তাহলে এইরকম ফ্লাওয়ারের পজিশনকে আমরা বলছি এপিগাইনাস ফ্লাওয়ার। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, হাইপোগাইনাস ফ্লাওয়ার ফ্লাওয়ার সেটাই যেখানে ওভারি সুপিরিয়র, ওভারি হচ্ছে সুপিরিয়র, আর যেখানে এপিগাইনাস ফ্লাওয়ার সেখানে ওভারি হচ্ছে ইনফিরিয়ার। এপি ফ্লাওয়ার পার্ট যখন ওপরে, ওভারি নিচে, এপিগাইনাস হলে ওভারি ইনফিরিয়ার, আর হাইপোগাইনাস হলে ওভারি সুপিরিয়ার। আচ্ছা, নেক্সট আমরা আসছি প্লাসেন্টেশন। প্লাসেন্টা কি? প্লাসেন্টা বা অমরা হচ্ছে ওভারির বা গায়ে যে ওয়াল লেয়ার রয়েছে, প্যারেনকাইমেটাস টিস্যু, আমি ওভারিটাই চলে এলাম, মানে ওপরে কিন্তু স্টাইল রয়েছে, তার উপরে স্টিগমা রয়েছে, আমি ওভারিটা বোঝাচ্ছি। ওভারির ভেতরে ওভিউল তৈরি হচ্ছে, তার ওভারির গায়ে যে প্যারেনকাইমেটাস টিস্যুটা রয়েছে, যে টিস্যুটার গায়ে লেগে ওভিউলটা বেড়ে উঠবে, সেই প্যারেনকাইমেটাস টিস্যুটা, সেটাকে আমরা বলছি প্লাসেন্টা বা অমরা। আচ্ছা, তাহলে আমরা ফ্লাওয়ারিং প্লান্টকে আমরা কি বুঝলাম, আমি শর্টে একটু লিখছি এখানে। ফ্লাওয়ারিং প্লান্ট একে আমরা দুটো ভাগ করেছি, ঠিক আছে। একটা হচ্ছে ইউনিসেক্সুয়াল আর একটা হচ্ছে বাইসেক্সুয়াল। ইউনিসেক্সুয়াল বাইসেক্সুয়াল দুটোতেই কিন্তু দুটো পার্ট রয়েছে, মেল আর ফিমেল পার্ট দুটোই রয়েছে। বাট ইউনিসেক্সুয়ালেতে একটা ফ্লাওয়ারে একটা থাকছে, অন্য ফ্লাওয়ারে অন্য পার্টটা আছে, কিন্তু বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে একটা ফ্লাওয়ারের মধ্যেই দুটো পার্ট রয়েছে, ঠিক আছে। তাহলে যেটা ইউনিসেক্সুয়াল, তাহলে ফার্টিলাইজেশন আমরা পড়ছি হচ্ছে রিপ্রোডাকশন, তাহলে ফার্টিলাইজেশন হতে গেলে দুটো পার্টকে ফিউজড হতে হবে, মেল পার্ট আর ফিমেল পার্টকে ফিউজড হতে হবে। তাহলে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের কি হচ্ছে, একটা ফ্লাওয়ারের মধ্যে একটা পার্ট, অন্য ফ্লাওয়ারে অন্য পার্টটা রয়েছে, তাহলে দুটো ফ্লাওয়ারের কে পোলেন গ্রেনকেও গাইনোসিয়ামের কাছে গিয়ে পৌঁছতে হবে। তাহলে যখন পোলেন গ্রেন ট্রান্সফার হচ্ছে টু দ্য স্টিগমা, এই যে পাথওয়েটা, এটাকে বলছি আমরা, বা এই যে প্রসেসটা, ট্রান্সফারেন্স অফ পোলেন গ্রেন অন দ্য স্টিগমা, তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলছি, এই প্রসেসটাকে আমরা বলছি পলিনেশন, বা এটাকে আমরা বলছি পরাগযোগ। তাহলে পরাগযোগ হলে তবে কিন্তু ফার্টিলাইজেশন হচ্ছে। এবারে দেখো, আমরা তাহলে এখানে বলতে পারি বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে তো দুটো পার্টই রয়েছে, তাহলে সেখানে কি পলিনেশন তাহলে কীভাবে হচ্ছে? বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে দুটো পার্ট রয়েছে, হ্যাঁ, তো দুটো পার্ট, এদের মধ্যেও পলিনেশন হচ্ছে। যে ফ্লাওয়ারের মধ্যে অ্যান্ড্রিশিয়াম আর গাইনোসিয়াম সেমভাবে ম্যাচিওর করছে, সেম তাদের লেন্থ সব কিছু যদি সেম হয়, তাহলে একটা ফ্লাওয়ারের মধ্যে অ্যান্ড্রিশিয়াম গাইনোসিয়াম অর্থাৎ মেল আর ফিমেল পার্টের মধ্যে ফার্টিলাইজেশন হবে। বাট কিছু কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনের জন্য একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বাইসেক্সুয়াল হলেও তার পোলেন গ্রেনকে অন্য ফ্লাওয়ারের কাছে ট্রান্সফার হতে হয়। তো সেক্ষেত্রে
আমরা বলতে পারি পলিনেশন হচ্ছে দু রকমের। কি কি? একটা হচ্ছে সেলফ পলিনেশন, আর একটা হচ্ছে ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন কি? সেলফ পলিনেশন হচ্ছে যখন একটা ফ্লাওয়ারের মধ্যে দুটো পার্টে, মানে একটা ফ্লাওয়ারের মধ্যে দুটো পার্টের মধ্যে মেল আর ফিমেলের মধ্যে যখন পোলেন ট্রান্সফার হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ক্রস সেলফ পলিনেশন। ঠিক আছে? আর যখন ক্রস পলিনেশন কি হচ্ছে, একটা ফুল থেকে অন্য ফুলে যেতে হচ্ছে পোলেন গ্রেনকে। আচ্ছা, এখানে আমরা একটা চার্ট দেখি। দেখো, পলিনেশন, সেলফ পলিনেশনটা আমরা আগে দেখছি। সেলফ পলিনেশনে কে দুটো পার্টে ভাগ করেছে। সেলফ পলিনেশনকে দুটো ভাগে ভাগ করেছে। সেলফ পলিনেশন একটা অটোগ্যামি আর একটা হচ্ছে গেইটোনোগ্যামি। অটোগ্যামি যেটা একটা ফুলের মধ্যেই ঘটছে, আর গেইটোনোগ্যামি বিটুইন টু ডিফারেন্ট ফ্লাওয়ার ইন দ্য সেম প্ল্যান্ট, একই উদ্ভিদের দুটো ফুলের মধ্যে হচ্ছে। এখানে কি একটা ফুলের মধ্যে হচ্ছে, আর এখানে একটা প্লান্টের একটা ফুলের সাথে অন্য একটা ফুলের মধ্যে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, অটোগ্যামি যেটা একই ফুলের মধ্যে হচ্ছে, তাদেরকে আবার তিনটে ভাগ করেছে: হোমোগ্যামি, ক্লেস্টোগ্যামি আর পলিনেশন ইন বার্ড কন্ডিশন। হোমোগ্যামি মানে যেখানে একই সাথে ম্যাচিওর করছে, আর যখন ক্লেস্টোগ্যামি মানে হচ্ছে যেখানে ম্যাচিওর করছে পোলেন গ্রেন আর গাইনেশন, দুটো দুরকম ডিফারেন্ট টাইমে ম্যাচিওর করছে। আর পলিনেশন ইন বার্ড বলছে এখানে কুঁড়ি অবস্থাতেই পলিনেশন হচ্ছে, মানে পোলেন গ্রেন ফুলের মধ্যে থাকা অবস্থাতেই অন্য জায়গায় এটার ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন দুটো ভাগ আছে, একটা জেনোগ্যামি আর একটা হচ্ছে হাইব্রিডিজম বা হাইব্রিডাইজেশন হচ্ছে বিটুইন দ্য ফ্লাওয়ার অফ টু ডিফারেন্ট প্লান্ট অফ সেম স্পিসিস। একই প্রজাতির দুটো উদ্ভিদের মধ্যে হচ্ছে, দুটো আলাদা গাছ কিন্তু সেটা একই প্রজাতির, তার একটা ফুল থেকে অন্য ফুলের মধ্যে হচ্ছে। তাহলে দেখো, যখন পোলেনকে ট্রান্সফার হতে হচ্ছে একটা ফুল থেকে অন্য ফুলে, সেটা একই গাছ হোক বা দুটো অন্য ভিন্ন গাছই হোক, তো সেক্ষেত্রে কিছু এজেন্টের দরকার পড়ছে, যে এজেন্টগুলো কি করছে, পলিনেশনে এই পোলেনগুলোকে ট্রান্সফার করাচ্ছে। তো সেই এজেন্টসগুলো কি কি বাহক আছে যারা কিনা এই পরাগরেণুগুলোকে একটা ফুল থেকে অন্য ফুলে নিয়ে যাচ্ছে। সেই এজেন্টসগুলোকে আমরা একটা ক্যাটাগরির মধ্যে রেখেছি। কি সেটা? ফার্স্ট হচ্ছে অ্যানিমোফিলি। অ্যানিমোফিলি হচ্ছে এমন পলিনেশন যেখানে সেটা বায়ুর মাধ্যমে হচ্ছে, পলিনেশন বাই উইন্ড। হাইড্রোফিলি, পলিনেশন বাই ওয়াটার, জলের মাধ্যমে হচ্ছে। জুফিলি, পলিনেশন বাই অ্যানিমাল। অ্যানথ্রোপোফিলি, বাই হিউম্যান। অর্নিথোফিলি, বাই বার্ড। এন্টোমোফিলি, বাই ইনসেক্ট। ফ্যালেনোফিলি, বাই মথ। সাইকোফিলি, বাই বাটারফ্লাই। হাইমেনপটেরোফিলি, বাই হানিবি। কাইরাপটোরিফিলি, বাই ব্যাট। অ্যান্ড মেলাকোফিলি, বাই স্নেল। প্রত্যেকটার উদাহরণ তোমরা বই থেকে পড়বে, কারণ এইগুলোর ওপরে ছোটো ছোটো এমসিকিউ কোয়েশ্চেন আসে যে উদাহরণ দিয়ে। আচ্ছা, এইবার আমরা আসছি অ্যান্ড্রোশিয়ামে। অ্যান্ড্রোশিয়াম অর্থাৎ মেল পার্ট। অ্যান্ড্রোশিয়াম বা মেল পার্ট, যাকে আমরা বলছি পুংকেশর চক্রম। এখানে কি হয়, অ্যান্থার আর ফিলামেন্ট কীরকম দেখতে হয়,
এটাকে আমরা বলছি অ্যান্থার, আর এটা হচ্ছে ফিলামেন্ট। বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমরা অ্যান্ড্রোসিয়ামের দু পার্টের কথা বলি, কি কি অংশ নিয়ে গঠিত বলি অ্যান্ড্রোসিয়াম, সেক্ষেত্রে আমরা সবসময় অ্যান্থার আর ফিলামেন্ট, পরাগধানী এবং পুংদণ্ড, এই দুটোর কথা বলি। এই দুটোর মাঝখানে একটা অংশ থাকে যেটা কিনা অ্যান্থার এবং ফিলামেন্টকে কানেক্ট করেছে, তো সেটাকে আমরা বলছি কানেকটিভ। অ্যান্থার বাইলোবড হয়, বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্থার বাইলোবড। মালভেসে বলে এক ধরনের ফ্যামিলি আছে যে ক্ষেত্রে আমরা দেখে থাকি অ্যান্থার হচ্ছে ইউনিলোব, সিঙ্গেল লোব থাকে। মালভেসে ফ্যামিলি ইউনিলোবড। আর বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্থার হচ্ছে বাইলোবড স্ট্রাকচার। তো বাইলোব স্ট্রাকচার, এটাই যদি আমরা সেকশন কাটি কীরকম দেখতে লাগবে? দেখো এখানে এইটা হচ্ছে অ্যান্থারের একটা লোব, এই পাশে হচ্ছে এইটা অ্যান্থারের আর একটা লোব। এক একটা লোবের মধ্যে দুটো করে পোলেন স্যাক রয়েছে, তার মানে বাইলোব অ্যান্থারের মধ্যে টোটাল পোলেন স্যাক আছে 4টে, আর একটা লোবের মধ্যে পোলেন স্যাক রয়েছে 2টো। আচ্ছা, এটাকে আমরা একটুখানি ইলাবোরেটলি আঁকি। এর বাইরের দিকে এই যে কোষের লেয়ারটা রয়েছে, সেল লেয়ারটা রয়েছে, এটাকে আমরা বলছি এপিডার্মিস। এর ভেতরে সেকেন্ড আর একটা লেয়ার থাকে, 2 থেকে 3টে লেয়ার। এই লেয়ারটাকে আমরা বলছি এন্ডোথেশিয়াম। এই এন্ডোথেশিয়াম যে লেয়ারটা, এইখানে এই লেয়ারের এই যে কোষগুলো, এর মধ্যে আমরা দেখতে পাই আলফা সেলুলোজ বলে এক ধরনের উপাদান খুব বেশি পরিমাণে সঞ্চিত থাকে। এর মেন কাজ হলো হিউমিডিটিকে অ্যাবজর্ব করা। ধরো এটা হচ্ছে এন্ডোথেশিয়াম। এই এন্ডোথেশিয়ামের মধ্যে কোষগুলো এইভাবে রয়েছে, মানে কিছু কিছু কোষ থাকে যাদের মধ্যে আলফা সেলুলোজের সঞ্চয় দেখা যায় না। তারা কি করছে, এরকম ব্যান্ড তৈরি করেছে, ঠিক আছে? তো এই কোষগুলো যেখানে আলফা সেলুলোজ সঞ্চিত হয়ে রয়েছে, সেই আলফা সেলুলোজ যেখানে যেখানে সঞ্চিত হয়ে আছে সেখানে কোষগুলো হিউমিডিটি বা ওয়াটার অ্যাবজর্পশন করছে, করে টার্জিড হচ্ছে, ফুলে ফেঁপে উঠছে, এবং যখন পোলেন ম্যাচিওর করছে তখন হিউমিডিটি অ্যাবজর্ব করার জন্য
যে আলফা সেলুলোজ রয়েছে যে কোষগুলো সেগুলো হিউমিডিটি অ্যাবজর্ব করার জন্য ফুলে উঠছে, কিন্তু যে যে কোষগুলোতে আলফা সেলুলোজ নেই সেই অঞ্চলগুলো থেকে টা বিদীর্ণ হচ্ছে এবং সেইখান থেকে পোলেন গ্রেনগুলো, ম্যাচিওর পোলেন গ্রেনগুলো বাইরে বেরিয়ে আসছে। তো যে অঞ্চলগুলো বিদীর্ণ হচ্ছে, ফেটে যাচ্ছে, মানে যেই কোষগুলো অঞ্চলগুলোতে যে এন্ডোথেশিয়ামের যে কোষগুলোতে আলফা সেলুলোজ নেই সেই কোষগুলো জল সংযোজন ঘটাতে পারছে না, তাই তারা ফেটে যাচ্ছে এবং ফেটে যাওয়ার জন্য সেখান থেকে পোলেন গ্রেনগুলো বেরিয়ে আসছে। তো যে অঞ্চলটা ফেটে যাচ্ছে সেটাকে আমরা বলছি কি স্ট্রোমিয়াম। আচ্ছা, এরকম আমি একটা পার্টে একটা সাইডে আঁকছি, এই জিনিসটা পুরো পোলেন মানে অ্যান্থারটা জুড়েই রয়েছে, আর এখানে রয়েছে ফিলামেন্ট, ঠিক আছে। আচ্ছা, এদের মাঝখানে এখানে ভাস্কিউলার টিস্যু রয়েছে, এখানে আমরা জাইলেম, ফ্লোয়েম এগুলো দেখতে পাবো। এটা হচ্ছে ভাস্কিউলার টিস্যু রয়েছে এখানে। আচ্ছা, থার্ড লেয়ার, তাহলে আমরা ফার্স্ট লেয়ার পড়লাম এপিডার্মিস, সেকেন্ড লেয়ার পড়লাম এন্ডোথেশিয়াম, থার্ড লেয়ার হচ্ছে মিডল লেয়ার। এটার বিশেষ কোনো বিশেষত্ব নেই। যখন পোলেন গ্রেন ম্যাচিওর করছে, অ্যান্থার যখন ম্যাচিওর হচ্ছে, তখন এটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। নেক্সট আসছি ফোর্থ লেয়ার, দ্যাট ইজ ট্যাপেটাম। ট্যাপেটাম কোথায় থাকছে? ট্যাপেটাম হচ্ছে এদের ভেতরে এইখানে রয়েছে পোলেন স্যাক। মিডল লেয়ার হচ্ছে এই মাঝখানের জায়গাটা মিডল লেয়ার, এই পাশে যে কোষগুলো মাঝখানে আমি আঁকলাম না, এই জায়গাটা হচ্ছে থার্ড লেয়ার, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, আর এই রেড কালার দিয়ে আমি দেখিয়েছি এন্ডোথেশিয়াম, দ্যাট ইজ সেকেন্ড লেয়ার। এবার আমি আঁকছি ফোর্থ লেয়ার, দ্যাট ইজ ট্যাপেটাম। ট্যাপেটামের ক্যারেক্টারগুলো আমরা একটুখানি স্টাডি করি। কি কি? ট্যাপেটামের মেন কাজ হচ্ছে এই যে পোলেন স্যাকের মধ্যে তো মাইক্রোস্পোর থাকবে, সেই পোলেন স্যাককে নিউট্রিশন দেওয়া, খাদ্য সরবরাহ করা হলো ট্যাপেটামের মেন কাজ। ট্যাপেটামের ক্যারেক্টার কি? এক, এরা হচ্ছে ইউনিলেয়ার। দুই, এরা ইউনিনিউক্লিয়েট, কিন্তু ইউনিনিউক্লিয়েট তখন যখন এরা থাকে ইমম্যাচিওর। যখন ম্যাচিওর হয় তখন ওরা হয় মাল্টিনিউক্লিয়েটেড স্ট্রাকচার, যখন ওরা হয় ম্যাচিওর। আর কি হয়? এদের মধ্যে যে কোষগুলো থাকে সেগুলো এন্ডোমাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হতে থাকে। আচ্ছা, তাহলে ট্যাপেটামের মধ্যে ডেভেলপ করছে মাইক্রোস্পোর, মানে পোলেন স্যাকের মধ্যে।
আচ্ছা, এটা হচ্ছে ট্যাপেটামের লেয়ার। এদের বাইরের দিকে যে কোষগুলো থাকে এটা হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটামের ভেতরে যে কোষগুলো রয়েছে তাদের মধ্যে আউটার লেয়ারের দিকে যে কোষগুলো থাকে সেগুলোকে আমরা বলছি প্যারাইটাল, প্রাইমারি প্যারাইটাল সেল, প্রাইমারি প্যারাইটাল সেল। আর ভেতরের দিকে যে সেলসগুলো থাকে তাদেরকে আমরা বলছি প্রাইমারি স্পোরোজেনাস সেল। ঠিক আছে, এটা আমরা আঁকছি পোলেন স্যাকের ভেতর। প্রাইমারি স্পোরোজেনাস সেল, তাহলে কি হচ্ছে, প্রাইমারি স্পোরোজেনাস সেলস বা প্রাইমারি স্পোরোজেনাস টিস্যু রয়েছে ভেতরে, সেখানে মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে, মিওসিস সেল ডিভিশন হচ্ছে, মিওসিস সেল ডিভিশন হচ্ছে। মিওসিস সেল ডিভিশন হওয়ার পর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্পোর মাদার সেল। স্পোর মাদার সেল। এই স্পোর মাদার সেল থেকে ফর্ম করছে মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, প্রাইমারি স্পোরোজেনাস টিস্যু বা প্রাইমারি যে টিস্যুর মধ্যে যে সেলসগুলো রয়েছে বা প্রাইমারি স্পোরোজেনাস সেলস যেগুলো, সেগুলো 2n। স্পোর মাদার সেল সেটাও 2n। তো এইখান থেকে যে টিস্যুটা তৈরি হচ্ছে মিওসিস হয়ে, তারা হচ্ছে n। এখানে মিওসিস সেল ডিভিশন হচ্ছে। এখানে যখন মাইক্রোস্পোরগুলো ফর্ম করছে তখন প্রথমের দিকে তারা একসাথে থাকছে। এই একসাথে 4টে মাইক্রোস্পোর একসাথে থাকার জন্য এদেরকে আমরা বলছি মাইক্রোস্পোর টেট্রাড। মাইক্রোস্পোর টেট্রাড। কিন্তু যখন এরা ম্যাচিওর হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ডেইসেন্স, তখন এরা আলাদা হয়ে যাচ্ছে। এবং কেন এরা আলাদা হয়ে যাচ্ছে এবং কেনই বা প্রথম দিকে একসাথে থাকছে, এদের মধ্যে এক ধরনের উৎসেচক থাকে, যে উৎসেচকটাকে আমরা বলছি কি ক্যালোজ। কি উৎসেচক থাকে, নাম ক্যালোজ। এই ক্যালোজ উৎসেচক থাকার জন্য এই সেলসগুলোর মাঝে মাঝে এই উৎসেচকগুলো রয়েছে। এই উৎসেচকগুলো এই মাইক্রোস্পোরগুলোকে একসাথে ধরে রেখেছে। এবার যখন জল বিয়োজন ঘটছে ম্যাচিওর হয়ে যাওয়ার সময়, তখন কি হচ্ছে, এই স্পোরগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং আলাদা হয়ে যাবার পর এই মাইক্রোস্পোরগুলোকে আমরা তখন বলছি পোলেন গ্রেন। পোলেন গ্রেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ক্যালোজ উৎসেচকটা কোথা থেকে আসছে। আমরা ট্যাপেটামের যে লেয়ারটা দেখলাম, সেই ট্যাপেটামে দু ধরনের ট্যাপেটাম হয়। কি কি? ট্যাপেটামের দুটো লেয়ার রয়েছে, দু ধরনের কোষ হয় ট্যাপেটামে। একটা হচ্ছে অ্যামিবয়েড সেল আর একটা হলো গ্ল্যান্ডিউলার সেলস। অ্যামিবয়েড সেলস কেন বলছে, সাপোজ এটা ট্যাপেটামের লেয়ার,
কোষের স্তর। যখন ম্যাচিওর হচ্ছে তখন কি হচ্ছে, এর মধ্যে থেকে সাইটোপ্লাজমটা, মানে যখন আমরা কি দেখলাম যে পোলেন গ্রেনের চারপাশে লেয়ার তৈরি করছে, তো এই যে মাইক্রোস্পোর তার চারপাশে ক্যালোজ এসেছে, তো কিছু কিছু স্পিসিসের ক্ষেত্রে দেখা যায় এই বাইরের দিকে এই উৎসেচকের মতন এই লেয়ারটা তৈরি করার জন্য এই তাদের এই প্যারাইটাল লেয়ারে যে সেলসগুলো রয়েছে ট্যাপেটামের, সেইগুলোর সাইটোপ্লাজমগুলো বাইরে এমনভাবে বেরিয়ে আসে দেখে মনে হয় অ্যামিবার মতন। তো এই ধরনের সেলসগুলোকে আমরা বলছি অ্যামিবয়েড সেলস। আবার কিছু কিছু সেলস আছে যাদেরকে আমরা বলছি গ্ল্যান্ডিউলার সেলস, যে সেলসগুলোর সিক্রেশনসগুলো কি হয় মাইক্রোস্পোরের চারপাশে এসে জমতে থাকে। এরকমই এক ধরনের সিক্রেশন হচ্ছে কি প্রোইউবিস পার্টিকল। এই পার্টিকলগুলো কি হয় মাইক্রোস্পোরের চারপাশে এসে জমা হতে থাকে। এইগুলো চারপাশে যেমন প্রোইউবিস পার্টিকেল জমা হচ্ছে, সেরকমই আরেক ধরনের ডিপোজিশন হয়। সেই ডিপোজিশনটার নাম হচ্ছে স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন, এই স্পোরোপোলেনিন বা প্রোইউবিস পার্টিকেল এইগুলো কি করছে পোলেন গ্রেনকে একটা মানে প্রোটেক্ট করে রাখছে, এদের প্রোটেকশন দিচ্ছে। অ্যাকচুয়ালি পোলেন গ্রেনকে কী হচ্ছে ট্রান্সফার হতে হচ্ছে, একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় ট্রান্সফার হতে হচ্ছে। তো পোলেন গ্রেন যখন ট্রান্সফার হচ্ছে, তো যেই সময়ও বেরিয়ে আসছে পোলেন স্যাক থেকে, সেই সময় তো অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন হতে পারছে না, স্টিগমার মাথায় যাবে, তারপরে সেখানে জল নেবে, হিউমিড অ্যাবজর্ব করবে হিউমিডিটি, তারপর সেটা জার্মিনেশন হবে। তো ও নিজেকে প্রোটেক্ট রাখার জন্য ভেতরে পোলেন গ্রেন যাতে ঠিক থাকতে পারে, তাই জন্য বাইরে একটা এরকম আউটার কোটিং তৈরি করে দিচ্ছে স্পোরোপোলেনিন বা প্রোইবিস পার্টিকেল। এগুলো এক ধরনের লিপিড পার্টিকেল। আর এটা মনে করা হয় স্পোরোপোলেনিন মানে ফসিলাইজ, মানে পোলেন গ্রেন তো জীবাশ্মের মধ্যেও পাওয়া যায়, ফসিলের মধ্যেও পাওয়া যায়। তো এত দিনকার ফসিলসের মধ্যে পোলেন গ্রেনটা আছে কিভাবে? স্পোরোপোলেনিন হচ্ছে এমন এক ধরনের প্রিজারভেটিভের মতন পদার্থ যেটা পোলেন গ্রেনকে ভেতরে এত বছরের ধরেও সেটাকে সুরক্ষিত রেখেছে। আচ্ছা, এবার আমরা পড়ি পোলেন গ্রেনের স্ট্রাকচারে, পোলেন গ্রেনে আসি, পোলেন গ্রেনের আউটার স্ট্রাকচারে। আচ্ছা, এখানে আমি তোমাদের পোলেন গ্রেন, এইটা তো পোলেন গ্রেন, পোলেন গ্রেনের ভেতরে রয়েছে নিউক্লিয়াস, এর বাইরের দিকে একটা লেয়ার থাকে যেটাকে আমরা বলছি এক্সাইন, আর ভেতরের লেয়ার থাকে সেটাকে আমরা বলছি ইনটাইন। এই এক্সাইন আর ইনটাইন এই দুটোর আরও স্তর রয়েছে। কি কি? এক্সাইনের আরও বেশি অলঙ্করণ দেখা যায়। কি কি? এক্সাইনের দুটো ভাগ, বাইরের দিকে সেক্সাইন এবং ভেতরের দিকে নেক্সাইন। এই সেক্সাইনের আবার তিনটে ভাগ আছে। কি কি? টেকটাম, বাইরের দিকে টেকটাম, মিডলে ব্যাকিউলাম এবং ভেতরের দিকে ফুড লেয়ার বা টেকটাম। ঠিক আছে, ফুড লেয়ার। আচ্ছা, এবার এই ভেতরে যে নিউক্লিয়াসটা রয়েছে পোলেন নিউক্লিয়াস, সেই পোলেন নিউক্লিয়াইটা বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করছে। কি কি? একটা তৈরি করছে এই টিউব সেলস, আর একটা হচ্ছে জেনারেটিভ সেল। টিউব সেলের মধ্যে তেমন কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। কিন্তু জেনারেটিভ সেলের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, আরও অনেক কোষীয় অঙ্গাণু, প্রোটিন এগুলো রয়েছে।
এই জেনারেটিভ নিউক্লিয়াসটাই বিভাজিত হয়ে দুটো পুং গ্যামেট তৈরি করে। ঠিক আছে, আচ্ছা এর অ্যান্ড্রোসিয়ামের বা পোলেন গ্রেনের স্ট্রাকচার আমরা এত অবধি রেখে আমরা একটু ফিমেল গ্যামেটোফাইটিক স্ট্রাকচারটা একটু স্টাডি করি, তারপর আমরা ফার্টিলাইজেশনে আসবো। তাহলে আমরা এখানে দেখলাম অ্যান্ড্রোসিয়ামের স্ট্যামেনের স্ট্রাকচার পড়লাম। স্ট্যামেনের স্ট্রাকচারের মধ্যে আমরা স্ট্যামেন বাইলোব, সেখানে লোবের ভেতরে মানে অ্যান্থারের ভেতর পরাগধানীর ভেতরে স্ট্রাকচারটা আমরা পড়লাম। তার ভেতর যে পোলেন স্যাক রয়েছে, সেই পোলেন স্যাকের মধ্যে কীভাবে পোলেন গ্রেন মাইক্রোস্পোর ডেভেলপ করছে সেটা দেখলাম, এবং মাইক্রোস্পোর থেকে কিভাবে পোলেন গ্রেন হচ্ছে সেটাও আমরা দেখলাম। সেই পোলেন গ্রেনে এইভাবে মেল গ্যামেট তৈরি হচ্ছে। এবার আমরা ফিমেল গ্যামেট কিভাবে তৈরি হচ্ছে সেটা একটু দেখি। আমরা ফ্লাওয়ারের স্ট্রাকচারটা যখন স্টাডি করলাম প্রথমে, তখন আমরা কি দেখলাম? স্টিগমা স্টাইল ওভারি, তাই তো? স্টিগমা এটা স্টাইল, এটা ওভারি। এই ওভারির মধ্যে রয়েছে ওভিউল। ওভিউলের গঠনটা কীরকম? এইটা হলো এমব্রায়ো স্যাক। ডায়াগ্রাম সবসময় যে সুন্দর হতে হবে এমন কোনো ব্যাপার নেই, বোঝাতে পারলেই হলো। ঠিক আছে, কাজে তোমরাও যখন আনসার লিখবে সুন্দর ডায়াগ্রামের দরকার নেই, পরিষ্কার করে বোঝাতে পারলেই হলো ডিফারেন্ট পার্টসগুলোকে। কেমন? আচ্ছা, এটা হচ্ছে ডিম্বক বৃন্ত বা ফানিকিউলাস। এটাকে আমরা বলছি হাইলাম। হাইলাম কি? হাইলাম হচ্ছে ডিম্বক আর এই ডিম্বক বৃন্ত বা ফানিকিউলাসের মাঝখানে একটা কানেকটিভ। আচ্ছা, ডিম্বক বৃন্ত কিছুটা প্রসারিত হয়। প্রসারিত এই যে অংশটা, এই প্রসারিত অংশটাকে বলে হচ্ছে র্যাফি। ডিম্বকের মূল যে অংশটা, এই পোর্শনটা, এই জায়গাটাকে বলে চ্যালাজা। বাইরের দিকে এগুলো ইন্টেগুমেন্ট, আউটার ইন্টেগুমেন্ট, ইনার ইন্টেগুমেন্ট, আউটার ইন্টেগুমেন্ট, এটা হচ্ছে ইনার ইন্টেগুমেন্ট। এটা এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাকের মধ্যে ওভিউলসগুলো সাজানো রয়েছে।
আচ্ছা, এখানে ডিম্বক কি হয়, অমরার ওপরে এদের উপবৃদ্ধি ঘটতে থাকে। আমরা একটু আগে বললাম কি, যখন আমি ওভারে বোঝাচ্ছিলাম, ওভারের ভেতরে এই যে কোষটা যার ওপরে ওভিউলটা গড়ে ওঠে, সেই কোষ স্তরটাকে আমরা কি বলছি, প্লাসেন্টা বা অমরা বলছি। তো এই অমরার ওপরে বৃদ্ধি ঘটে। এই অমরার ভেতরে যে ভ্রূণ পোষক কলা রয়েছে অর্থাৎ নিউসেলাস, নিউসেলাস হচ্ছে এই জায়গাটাকে বলছে, এই চ্যালাজা রিজিয়নে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে বলছে। তো এই নিউসেলাসের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোর মধ্যে থেকে যে কোনো একটা কোষের মধ্যে সাইটোপ্লাজম ঘনীভূত হতে থাকে এবং সাইটোপ্লাজম ঘনীভূত হয়ে কোষটি আকারে বেশ বড় হয় এবং অন্যান্য কোষের থেকে এটা আলাদা হয়ে পৃথক হয়ে যায়। তো যে কোষটা নিউসেলাসের ভেতরে মধ্যে থেকে বাকি কোষগুলো থেকে আলাদা হয়ে আসছে সেই স্বতন্ত্র কোষটিকে আমরা বলছি আর্কিস্পোরিয়াম। এইটি আর্কিস্পোরিয়াম মাদার সেল তৈরি করছে, আর্কিস্পোরিয়াম মাদার সেল। কিছু কিছু স্পিসিসের ক্ষেত্রে এইটা সরাসরি আর্কিস্পোরিয়াম মাদার সেলস করছে বা স্পোরোজেনাস মাদার সেল তৈরি করছে। আবার বেশিরভাগ স্পিসিসের ক্ষেত্রে কী হয়, এই আর্কিস্পোরিয়াম মাদার সেল মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে তৈরি করছে স্পোরোজেনাস মাদার সেল। এই স্পোরোজেনাস মাদার সেল থেকে এই স্পোরোজেনাস মাদার সেল বিভাজিত হচ্ছে এবং বিভাজিত হয়ে মেগাস্পোর মাদার সেল তৈরি করছে। মেগাস্পোর মাদার সেল তৈরি করছে। এই মেগাস্পোর মাদার সেল যেটা তৈরি হলো সেটাও 2n স্ট্রাকচার, স্পোরোজেনাস মাদার সেল 2n স্ট্রাকচার। আচ্ছা, এই মেগাস্পোর মাদার সেল যেটা তৈরি হলো, এবার এখান থেকে কি হচ্ছে, মিওসিস সেল ডিভিশন হচ্ছে। মিওসিস সেল ডিভিশন হয়ে এখানে কি হচ্ছে, 4টে কোষ তৈরি হচ্ছে। এই 4টে সেলের মধ্যে 3টে বিনষ্ট হচ্ছে এবং একটা ফাংশনাল মেগাস্পোর তৈরি হলো। এই একটা ফাংশনাল যে মেগাস্পোর তৈরি হলো সেটা রিপিটেড সেল ডিভিশন হচ্ছে। এই ফাংশনাল যে মেগাস্পোরটা তৈরি হলো, মানে যেটা এই 4টের মধ্যে থেকে যে একটা বেঁচে রইলো আর বাকি 3টে নষ্ট হলো, যেটা বেঁচে রইলো সেটাকে আমরা বলছি ফাংশনাল মেগাস্পোর। এই ফাংশনাল মেগাস্পোর আবার বিভাজিত হয়ে প্রথমে 2টো কোষ তৈরি করলো। এই 2টো কোষ ফার্দার বিভাজিত হয়ে আরও 4টে কোষ তৈরি করলো। ঠিক আছে, এই 4টে কোষ যে তৈরি করলো সেই দুটো এমব্রায়ো স্যাকের মধ্যে তাদের অবস্থান দেখো। 4টে কোষ আবার বিভাজিত হলো, প্রতিটি একবার করে বিভাজিত হয়ে মোট 8টা কোষ তৈরি করলো। তাহলে 8টা কোষের অ্যারেঞ্জমেন্টটাও এরকম, পোলের দিকে 3টে, আর সেন্টারে 2টো। এই 3টে কি আমরা বলছি অ্যান্টিপোডাল সেল। এই দুটো তৈরি করছে সেকেন্ডারি নিউক্লিয়াস বা ডেফিনিট নিউক্লিয়াস। ওপরের দুটি সেলকে বলছে সাইনার্জিক আর এটা হলো এগ সেল। আচ্ছা, এবার যখন ওভিউলের মধ্যে এরকম গঠন তৈরি হচ্ছে তখন এবার এই অবস্থায় ফার্টিলাইজেশন হচ্ছে। ফার্টিলাইজেশনে কি হচ্ছে, এটা স্টিগমার ওপরে পোলেন গ্রেনগুলো এসে পড়েছে, জল সংযোজন ঘটছে। জল সংযোজন ঘটার জন্য পোলেন গ্রেনের ভেতরে নালীকোষ বিনষ্ট হয়ে গিয়ে জেনেটিভ কোষ থেকে এরকম টিউব তৈরি হচ্ছে। টিউবের মধ্যে এই টিউবটাকে আমরা বলছি পোলেন টিউব।
এই টিউবের মধ্যে দিয়ে যে দুটো পোলেন গ্যামেট আমরা আগে দেখলাম তৈরি হয়েছে, সেই পোলেন গ্যামেটগুলো নেমে আসছে, স্টাইল দিয়ে সোজা নেমে এসে ওভারির মধ্যে ওভারির অ্যারেঞ্জমেন্ট এই অবস্থায় রয়েছে। এখানে এই এগ সেলের সাথে মিলিত হচ্ছে। এবার এখানে দেখো, এখানে আমরা কি দেখছি, দুটো পোলেন মেল গ্যামেট নামছে। দুটো মেল গ্যামেটের একটা ফার্টিলাইজ করছে এগ সেলকে, আর একটা ফার্টিলাইজ করছে সেকেন্ডারি নিউক্লিয়াসকে। যেহেতু অ্যাট এ টাইম দুটো মেল গ্যামেট এখানে দুবার ফার্টিলাইজেশন করছে, তাই ফ্লাওয়ারিং প্লান্টের এই দিস টাইপ অফ ফার্টিলাইজেশনকে আমরা বলছি ডাবল ফার্টিলাইজেশন। এখানে এগের মধ্যে তো এন নাম্বার অফ ক্রোমোজোম আছে, পোলেন গ্যামেটের মধ্যে এন নাম্বার অফ ক্রোমোজোম আছে, তাহলে এগ সেলকে যেটা ফার্টিলাইজ করলো সেইটা তৈরি হলো টুয়েন, এর জাইগোট ফর্ম করছে, যেটা এগের এন আর এই পোলেন গ্যামেটের এন, দুটো এন মিলে কি হলো, টুয়েন হলো। সেই টুয়েনটা স্ট্রাকচারটা তৈরি হলো জাইগোট। আর এখানে অলরেডি দুটো এন মিলে আগে থেকে 2n হয়ে রয়েছে, মানে সেকেন্ডারি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম নাম্বার হচ্ছে কত, 2n। আর মেল গ্যামেট এসে এটাকে ফার্টিলাইজ করলো, তাহলে এটার স্ট্রাকচার এখন, মানে এটার এখন ক্রোমোজোম নাম্বার কত হলো, এখন এটার ক্রোমোজোম নাম্বার হলো 3n। এইটা তৈরি করছে এন্ডোস্পার্ম। জাইগোটটা ডেভেলপ করে তৈরি করবে এমব্রায়ো, আর গ্রোয়িং এমব্রায়োকে ফুড সাপ্লাই দেবে এন্ডোস্পার্ম। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এমব্রায়ো ডেভেলপমেন্ট দেখব। আচ্ছা, জাইগোট তৈরি হলো, ফার্টিলাইজেশনের পরে তৈরি হলো জাইগোট। জাইগোট তৈরি হবার পর সেই জাইগোট বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করছে। ওপরের সেলটাকে আমরা বলছি ব্যাসাল সেল, আর নিচের সেলটাকে আমরা বলছি টার্মিনাল সেল। ব্যাসাল সেল ফার্দার ডিভিশন করে তৈরি করছে আরও লম্বা লিনিয়ার সেলস তৈরি করছে। আর টার্মিনাল সেল কি করছে, ফার্স্টে ডিভাইড করে দুটো সেল তৈরি করলো, তার চারপাশে আবার সেল তৈরি করছে, এইভাবে একটা রাউন্ড শেপ স্ট্রাকচার তৈরি করছে। এই যে সেলসগুলো তৈরি করলো, এটাকে আমরা ব্যাসাল সেলের এই পার্টটাকে আমরা বলছি সাসপেন্সর সেলস। সাসপেন্সর বলছি। আর এখানে যে গ্লোবিউলার পার্টটা তৈরি হয়েছে এটাকে আমরা বলছি গ্লোবিউলার এমব্রায়ো। আস্তে আস্তে এটা ডেভেলপমেন্টে কি হয়েছে, হার্ট শেপ তৈরি হচ্ছে। এটা অ্যাজ ইট ইজ সাসপেন্সর রয়েছে, এখানে হার্ট শেপ তৈরি হচ্ছে। এরকম হার্ট শেপ তৈরি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এটা যখন ম্যাচিওর করছে তখন দেখতে কিরকম হচ্ছে। এটা ম্যাচিওর এমব্রায়ো এরকম দেখতে লাগছে।
এই পার্টটাকে বলছে প্লিউমিউল। এটা র্যাডিকেল। আমরা যদি ছবিটাকে একটু ঘুরিয়ে আঁকি, ঠিক আছে, ঘুরিয়ে আঁকলে কীরকম হবে দেখতে। এটা হচ্ছে কটিলিডন। কটিলিডন, এটা এমব্রায়োনাল অ্যাক্সিস, এটা হচ্ছে এমব্রায়োনাল অ্যাক্সিস। এখানে রয়েছে র্যাডিকেল, এখানে প্লিউমিউল। প্লিউমিউল যেখান থেকে শুট সিস্টেম পিটপ অংশ তৈরি হচ্ছে, আর র্যাডিকেল যেখান থেকে রুট সিস্টেম তৈরি হচ্ছে। যেখানে কটিলিডনটা অ্যাটাচড হয়ে রয়েছে, কটিলিডন, এটা হচ্ছে কটিলিডন, ঠিক আছে। আমরা দ্বিবীজপত্রীর বা ডাইকটিলিডনের এমব্রায়ো ডেভেলপমেন্ট দেখছি। এখানে দুটো কটিলিডন, এই দুটো কটিলিডন যেখানে অ্যাটাচড হয়ে রয়েছে, সেই অ্যাটাচডের ওপরের পার্টটাকে বলছি এপিকটাইল, এই পার্টটাকে বলছে এপিকটাইল, আর এই অ্যাটাচমেন্টের নিচে যে পার্টটা আছে এটাকে আমরা বলছি হাইপোকটাইল। আচ্ছা, এর সাথেই আমরা একটু মনোকট এমব্রায়োকে দেখে নিই। মনোকটের ক্ষেত্রে আচ্ছা, আমরা এর সাথে মনোকটসে দেখে নিই। মনোকটসে এটা হচ্ছে এন্ডোস্পার্ম, এটা হচ্ছে সিঙ্গল কটিলিডন, একটা কটিলিডন। এটা হচ্ছে এমব্রায়োনাল অ্যাক্সিস। এমব্রায়োনাল অ্যাক্সিস এর যেখানে কটিলিডনটা জয়েন্টেড তারই ওপরের পার্টটাকে বলছে এপিকটাইল, আর নিচের পার্টটা হচ্ছে হাইপোকটাইল, যেটা আমরা এইমাত্র ডাইকটিলিডনের সিড স্টাডি করার সময় বললাম। আচ্ছা, এদের মনোকটসের এক্সট্রা যেটা দেখি আমরা সেটা হচ্ছে এই এপিকটাইলের ওপরে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা বলি কোলিওপটাইল, আর নিচে যে ক্যাপ স্ট্রাকচারটা থাকে সেটাকে আমরা বলি কোলিওরাইজা। কোলিওরাইজা। আচ্ছা, এন্ডোস্পার্ম আমরা যখন দেখলাম যে জাইগোট ফর্ম করলো, জাইগোটকে ফুড সাপ্লাই দিচ্ছে কে? এন্ডোস্পার্ম, তাই তো। গ্রোয়িং এমব্রায়োকে ফুড সাপ্লাই দিচ্ছে। তাহলে প্রথমে নিউসেলাস সেল, তার মধ্যে মেন খাদ্যদ্রব্য সঞ্চিত থাকছিল। খাদ্যদ্রব্য যে সঞ্চিত থাকছে, নিউসেলাস সেলের মধ্যে খাবার সঞ্চিত থাকছে, সেই খাবার ট্রান্সফার হয়ে যাচ্ছে কার কাছে? এন্ডোস্পার্মে। এন্ডোস্পার্মের কাছে আসছে। সেই এন্ডোস্পার্ম কী করছে? গ্রোয়িং এমব্রায়োকে খাবার সাপ্লাই দিতে থাকছে। এমব্রায়ো গ্রো করতে করতে এন্ডোস্পার্মের খাবার শেষ হয়ে গেলে তখন সেই সিডের মধ্যে এন্ডোস্পার্ম থাকছে না, আবার যে সিডের মধ্যে কিছু এন্ডোস্পার্ম থেকে যাচ্ছে তাদেরকে আমরা এন্ডোস্পার্মিক সিড বলছি। সেই এন্ডোস্পার্ম থেকে যদি সব শেষ হয়ে যায়, গ্রোয়িং এমব্রায়োকে খাবার সাপ্লাই দিতে দিতে, এমব্রায়ো যখন ডেভেলপ করছে তখন এন্ডোস্পার্ম কী করছে? এমব্রায়োকে খাবার সাপ্লাই দিচ্ছে, ফুডস নিউট্রিশন দিচ্ছে। এবার দিতে দিতে সেই এমব্রায়ো যখন ডেভেলপ করলো, সেই এর মধ্যেকার সঞ্চিত খাবার চলে আসলো যার কাছে, সেটা তৈরি করলো তখন কটিলিডন। জিনিসটা বোঝার চেষ্টা করো। নিউসেলাসের মধ্যে খাবার সঞ্চিত আছে, সেটা চলে আসছে এন্ডোস্পার্ম তারপরে গোয়িং এমব্রায়োকে খাবার সাপ্লাই দিচ্ছে। নিউসেলাস থেকে এন্ডোস্পার্ম হলো, তার মাঝখানে নিউসেলাসের সেলসগুলোর মধ্যেকার খাবার দিল জাইগোটকে। এন্ডোস্পার্ম এলো, এন্ডোস্পার্ম খাবার দিল এমব্রায়োকে,
সেটা ডেভেলপ করলো, এমব্রায়ো ডেভেলপ করার পর কটলিডনের মধ্যে সেই খাদ্যদ্রব্য সঞ্চিত হলো। এবার যে সমস্ত সিডের ক্ষেত্রে আমরা দেখি এন্ডোস্পার্ম নেই, সেখানে সমস্ত খাবার চলে এসেছে কটলিডনে, যেমন এটা আমরা দেখতে পাচ্ছি ডাইকটলিডনের ক্ষেত্রে। বাট মনোকটলিডনের ক্ষেত্রে কি হচ্ছে, ওদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে খাদ্যদ্রব্য এন্ডোস্পার্মে থেকে যায়, তাই এন্ডোস্পার্ম ওদের ক্ষেত্রে থাকে। এন্ডোস্পার্মিক সিড হচ্ছে মনোকটসের ক্ষেত্রে, আর নন এন্ডোস্পার্মিক হচ্ছে ডাইকটসের ক্ষেত্রে। এগুলোর এক্সাম্পল তোমরা বই থেকে খুব ভালো করে পড়ো। আচ্ছা, এমব্রায়ো ডেভেলপ করার পর এবার সেখান থেকে আস্তে আস্তে ফ্রুট তৈরি হচ্ছে। ওভারিটা রাইপেন্ড ওভারি ট্রান্সফর্ম হচ্ছে ফ্রুটে। ফ্রুট দু রকমের আছে, একটা হচ্ছে ট্রু ফ্রুট আর একটা হচ্ছে ফলস ফ্রুট। ট্রু ফ্রুট আমরা তাকেই বলছি যেখানে ওভারিটা যখন ফ্রুট হচ্ছে, মানে এগ সেল যখন ফার্টিলাইজড হচ্ছে, সেখান থেকে যখন যে ফ্রুটটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি ট্রু ফ্রুট। আর ফলস ফ্রুট হচ্ছে ফুলের অন্য কোনো পার্ট যখন খুব ফ্লেশি হয়ে গিয়ে সেটা ফ্রুটে পরিণত হচ্ছে, সেটাকে আমরা বলছি ফলস ফ্রুট। যেমন ধরো থ্যালামাস, আমরা কি জানি এটা থ্যালামাস বা রিসেপ্টাকল, যার মধ্যে ফ্লাওয়ারের 4টে হোল রয়েছে, এর ওপরে ধরো রয়েছে এটা ওভারি। কোনো সময় দেখা গেল থ্যালামাসটা খুব বেশি ফ্লেশি হয়ে গেল, তাহলে ফ্লেশি হয়ে গিয়ে কী করলো, এই ওভারিকে ভেতরে নিয়ে নিয়ে এই পার্টটাই আমরা ফ্রুট হিসেবে ট্রিট করছি। এরকম ধরনের যে ফ্রুটগুলো তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি ফলস ফ্রুট। যেমন আপেলের ক্ষেত্রে, আপেলের ভেতরে আমরা সিডস দেখতে পাচ্ছি, ওভারি ভেতরে ঢুকে গেছে, বাট বাইরে যে ফ্লেশি পার্টটা আমরা খাই দ্যাট ইজ থ্যালামাস। আচ্ছা, সিড ভেতরে যে সিডস হচ্ছে সিড আমরা একটু আগে বলেছি এন্ডোস্পার্মিক, নন এন্ডোস্পার্মিক সিড। এগুলো তোমরা 11-এ পড়েছো, এগুলো একটু এক্সাম্পল আর কাকে বলে পড়লেই হবে। আচ্ছা, এরপরে আমি যে টপিকটা বলবো সেটা হচ্ছে অ্যাপোমিক্সিস অ্যান্ড পলিএমব্রায়নি। অ্যাপোমিক্সিস কি? অ্যাপোমিক্সিসের গ্রিক টার্ম হচ্ছে উইদাউট মিক্সিং। তার মানে কি, ফার্টিলাইজেশন হবে না, ঠিক আছে? ফার্টিলাইজেশন ছাড়া এখানে জাইগোট ফর্মেশন, মানে এখানে জাইগোট ফর্মেশন হবে না, ঠিক আছে? সেক্সুয়াল, এটাকে আমরা বলতে পারি, এইভাবে লিখতে পারি, উইদাউট মিক্সিং এখানে জাইগোট ফর্মেশন হচ্ছে না, জাইগোট ফর্মেশন হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি মিমিক্রি অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, it mimics sexual reproduction। সিড তৈরি হচ্ছে, সিড ফর্ম করছে, জাইগোট ছাড়াই এখানে সিডস ফর্ম হচ্ছে। এখানে আচ্ছা, এখানে আমরা কি দেখলাম তাহলে, ইট মিমিক্স সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাপোমিক্সিসের টাইপসগুলো আমরা একটু দেখি। ফার্স্ট হচ্ছে রেকারেন্ট। এখানে আমরা দেখছি কি, এমব্রায়োসেকের যে ডিপ্লয়েড সেলসগুলো রয়েছে, সেই সেলসগুলো যখন ডেভেলপ করে এমব্রায়ো তৈরি করছে, তখন তাকে আমরা বলছি রেকারেন্ট। নন রেকারেন্ট যেখানে যেমন এখানে যে এগ ফর্ম করলো, সেই এগের সেলসগুলো যদি আবার বিভাজিত হয়, মাইটোসিস সেল ডিভিশন করে আবার সেল তৈরি করে, ডেভেলপ করে, তাহলে সেটা হয়ে গেল নন রেকারেন্ট। তার মানে হ্যাপ্লয়েড, সেটা ডেভেলপ করে যদি এমব্রায়ো তৈরি করে,
সেটা হচ্ছে নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস। রেকারেন্ট অ্যাপোমিক্সিস ডিপ্লয়েড, নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস হ্যাপ্লয়েড, আর হচ্ছে অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিস। অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে কী হচ্ছে, আমরা এখানে কি দেখলাম, এটা এগ সেলস, এর বাইরের দিকে নিউসেলাস রয়েছে। কখনো কখনো এই নিউসেলাসের সেলসগুলো, নিউসেলাসের যে সেলসগুলো রয়েছে সেইগুলো পুশ করে ভেতর দিকে আসছে, এসে ডেভেলপ করছে, করে এদের মধ্যে মাইটোসিস সেল ডিভিশন হয়ে 2n স্ট্রাকচার তৈরি করছে, করে এরা আস্তে আস্তে ডেভেলপ করছে এমব্রায়োতে। তো এরকম নিউসেলাসের সেলসগুলো চারিদিক থেকে যদি ডেভেলপ করে এমব্রায়োতে, এমব্রায়ো স্যাকের মধ্যে ঢুকে এসে, তখন দেখা যায় কি এখানে অনেকগুলো এমব্রায়ো তৈরি হচ্ছে। তো এই রকম অবস্থাটাকে আমরা বলতে পারি পলি এমব্রায়োনি। এদের এক্সাম্পল হচ্ছে সাইট্রাস। তোমরা এগুলো বই থেকে আরও ভালো করে এক্সাম্পল ডেফিনেশনগুলো পড়বে, আর চ্যাপ্টারটা ভালো করে গো থ্রু করো। আমি যেভাবে বোঝালাম সেগুলোর উপরে একটু বেশি করে হাইলাইট করো। প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আমি একটা একটা করে বোঝাচ্ছি সেগুলোর উপরে কোয়েশ্চেন্স আমি দিয়ে দেবো, আর কোথাও প্রবলেম থাকলে সেগুলোকে নোট ডাউন করো, পরে ক্লাসে আমরা এগুলো আলোচনা করব। আর ভালো করে রেডি করতে থাকো পড়াগুলো, সময় নষ্ট না করে বাড়িতে থেকে চ্যাপ্টারগুলো খুব ভালো করে রেডি করতে থাকো।